খোসাসহ টক ঝাল আমের আচার আমি কিভাবে করেছি সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলেন দেখে নিই। প্রথমে এখানে আমার কয়েকটা আম লাগবে, কাঁচা আম। খোসাটা আমি রাখবো, এটা ফেলে দেব না, ভেতরের যে অংশটা সেটা আমি ফেলে দেব। সাথে লাগবে আমার এখানে 5 ফোড়ন। এই গোটা 5 ফোড়ন আমি প্রথমে প্যানের মধ্যে হালকা ভেজে নেব। 5 ফোড়ন ভাজলে এর গন্ধ আরও দ্বিগুণ হয়ে যায়। আমি একে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমার 5 ফোড়নের গুঁড়ো লাগবে। আমি এখানে আরও নিয়ে নিলাম সরিষা। আমি এখানে লাল সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটা হলুদটাও করতে পারেন, মানে আপনাদের ইচ্ছা। আমি এখানে একটু ধুয়ে নিলাম। এখন এটা আমি পেস্ট করে নিয়েছি। এই তো একটা আমকে আমি 4 খণ্ড করেছি, আর মাঝখানে দুটো করে চেড়ে দিয়েছি যাতে মশলা ভেতরে ঢোকে। এখন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমার আরও লাগবে এখানে গোটা কয়েক রসুন। আমি এখানে আচার করতে সরিষার তেল নিয়েছি, তার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। এখন আমি একে একে আমার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিব। আম দিতে এখানে আমাকে সাহায্য করছে আম্মু। আরেকটা কথা, আমি আমার আচারে কোনো প্রকার পানি অ্যাড করব না। আচারে যদি পানি দেওয়া হয় তাহলে আচার নষ্ট হয়ে যায়, সারা বছর সংরক্ষণ করা যায় না। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি এখানে কোনো প্রকার সিরকা ইউজ করিনি, আর কোনো প্রকার আমি এখানে চিনি ইউজ করব না। আপনারা যদি এই আচারটা শুধু খেতে চান তাহলে এখানে চিনি অ্যাড করবেন। অনেকে টক মিষ্টি পছন্দ করে, তারা চিনি ইউজ করবেন। আর যারা শুধুমাত্র আমার মতো খিচুড়ি বা আপনার ভুনা খিচুড়ি বলেন বা সবজি খিচুড়ি বা যে কোনো কিছুতে খেতে চান তাহলে টকে রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি তেলের মধ্যে আমার আমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দেবো এখন আস্তে আস্তে মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আমি মশলা আমি ভালোভাবে মিশাবো। এখানে আমি আরও দিয়ে দিলাম সরিষা পেস্ট। আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ বেশি যদি তাপ দেওয়া হয় আচার নিচে লেগে যাবে, আম সিদ্ধ হবে না। এই পর্যায়ে আমি আর দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে যাতে মশলাগুলো ঢুকে, এর জন্য আমগুলো আমি উল্টে দিচ্ছিলাম।
এই পর্যায়ে হচ্ছে আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এটা কীভাবে বুঝলাম, এটা হচ্ছে আমার আমগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে নিচে চলে গেছে আর উপরে হচ্ছে তেল ভেসে চলে আসছে। এখন আমি একটু দেখব যে আমার আমটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আমটা একদম হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই তো আমি ফ্যানের নিচে দিয়েছিলাম আমগুলো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি কাচের জারে নামিয়ে ফেলবো। আরেকটা টিপস হচ্ছে কি, আপনারা সবসময় চেষ্টা করবেন কাচের জারের মধ্যে মানে আচারগুলো সংরক্ষণ করার। কারণ কাচের জারের মধ্যে যদি আচার সংরক্ষণ করা হয় তাহলে আচার সারা বছর ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এই তো আম্মু আমাকে সাহায্য করছিল আচারগুলো ভেতর রাখার জন্য। আশা করি সবাই আমের আচারের প্রসেসটা বুঝে গেছেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন, কারণ বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, বাসায় কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়। এখন আমি এইভাবে কাচের বয়মটা হচ্ছে রোদের মধ্যে মাঝে মাঝে দেব। দ্যাটস ইট। অতএব ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।